রাস্তার অবস্থা খুব খারাপ। এই দেখুন ঘোড়া নিয়েছি, ঠিক আছে। নমস্কার। 2026 সালের অমরনাথ যাত্রা সম্পর্কে কিছু ইনফরমেশন দেব। যে ইনফরমেশনগুলো তাদের জন্যই যারা 2026 সালের এই পবিত্র অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করতে চাইছে। বেশি কথা আমি বলবো না, বেশি কিছু ভনিতাও করব না, একদম সরাসরি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি নিয়মকানুন আছে, যাত্রা কতটা সুগম, যাত্রা কাদের জন্য, কিভাবে এই যাত্রা করতে গেলে পারমিট পাওয়া যায়, তার প্রস্তুতি পর্বটা সম্পর্কে একটা আগাম ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, সবার আগে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখছি, আমার এই উপস্থাপনায় যদি কোনো ভুল ভ্রান্তি বা কোনো অসংলগ্ন কিছু বাক্য যদি আপনাদের সামনে চলে যায় তো ক্ষমা মার্জনা করবেন। তো সরাসরি আমি চলে যাচ্ছি সেই ভিডিওতে। মোটামুটি আমরা বিগত দিনের ইতিহাসে, মানে এই অমরনাথ যাত্রার ইতিহাসে যেটা দেখেছি, সাধারণত জুলাই মাসে থেকে শুরু হয় এবং সেটা অগাস্টে গিয়ে শেষ হয়। তো গত বছর মানে 2025 সালের আপনারা সবাই জানেন যে পহেলগামে যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল উগ্রপন্থীদের কার্যকলাপের জন্য, পাকিস্তানি উগ্রপন্থীদের কার্যকলাপের জন্য ভারত সরকার যেভাবে অমরনাথ যাত্রাটাকে সংগঠিত করেছিল এবং সুষ্ঠুভাবে পরিচালনা করেছিল ভারত সরকার এবং ভারত সরকারের যে প্রতিরক্ষা বাহিনী তাদের পূর্ণ সহযোগিতায়, তো সেটা সম্পর্কে সবাই মোটামুটি কম বেশি সবাই জানেন। তো আসুন সরাসরি আমি সেই নিয়মটাই চলে যাই। সবার প্রথমে যারা যেতে চাইছেন, সবার প্রথমে আমি তাদেরকেই বলবো, যাওয়ার জন্য অনুরোধ করব, যারা শারীরিকভাবে সক্ষম বলতে ধরুন যাদের কোমরের ব্যথা আছে বা হাঁটুর যন্ত্রণা আছে বা ধরুন শ্বাসকষ্ট আছে, তো স্বাভাবিক কারণেই এই দুর্গম এই পথযাত্রায় অংশগ্রহণ না করাটাই ভালো, বা করতেও হয়তো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। তো সেখানে বয়সসীমাটা প্রথমে আমি বলে দিই। বয়সসীমা হচ্ছে সরকারের নিয়ম অনুযায়ী 13 বছর থেকে 70 বছর পর্যন্ত, এবং অবশ্যই সেখানে শারীরিক সক্ষমতার একটা পরীক্ষা আপনাদের দিয়ে সেখানে শংসাপত্র, যা ডাক্তার দ্বারা শংসাপত্র নির্বাচিত করা হয়, সেই শংসাপত্র দেওয়া হয়, সেই শংসাপত্র আপনাদেরকে দিয়ে সেই শারীরিক সক্ষমতার একটা পরিচয় বা প্রমাণ আপনাদেরকে করতে হবে। আর এই শংসাপত্র কিন্তু যে কোনো ডাক্তার বা যে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা ধরুন যে কোনো ডিসপেন্সারিতে গেলেই যে শংসাপত্র পাওয়া যাবে ঠিক তা নয়। এখন বর্তমানে আপনি সরাসরি চলে যাবেন আপনার যে ওয়েবসাইট আছে, অর্থাৎ জম্মু কাশ্মীর শ্রী অমরনাথ যে সাইন বোর্ডের যে ওয়েবসাইট আছে, এবং সেই ওয়েবসাইট দ্বারা এই সাইন বোর্ড সারা ভারতবর্ষে যে যে জায়গায় এই হাসপাতাল তারা নির্বাচন করে রেখেছে, সেই নির্বাচিত হাসপাতালে গিয়েই কিন্তু আপনাদের শারীরিক সক্ষমতা প্রমাণের জন্য প্রয়োজনীয় যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা, সেটা রক্ত পরীক্ষা হতে পারে, আপনার শ্বাসকষ্ট পরীক্ষা হতে পারে, আপনার হৃৎপিণ্ডের পরীক্ষা হতে পারে, আপনার চলাফেরার জন্য অর্থোপেডিক্যালি আপনি ফিট কিনা সেই সমস্ত পরীক্ষা হতে পারে। তো যাই হোক, সেই সমস্ত প্রসঙ্গগুলো আমি স্টেপ বাই স্টেপ আসছি। সবার প্রথমে যেটা করতে হবে যে রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশনের আগে সবার আগে আপনাকে শারীরিক সক্ষমতা প্রমাণের জন্য আপনাকে আপনার স্থানীয় হাসপাতাল, যেটা সরকার দ্বারা নির্বাচিত করা থাকবে, অর্থাৎ এই শ্রী অমরনাথ যাত্রা শ্রাইন বোর্ডের নির্বাচিত যে হাসপাতাল, সেই হাসপাতালে আপনাকে গিয়ে সরকারি আনুকূল্যেই আপনাকে পরীক্ষা নিরীক্ষাগুলো করাতে হবে। কোনো রকম বাইরের থেকে পরীক্ষা নিরীক্ষাগুলো মানে অ্যালাউ হয় না। তবে এটাও ঠিক, অ্যালাউ হয় না বললে ভুল, কিছু কিছু পরীক্ষা যারা সময় সাপেক্ষ ব্যাপার চলে আসে, তখন তারা কিছু পরীক্ষা নিরীক্ষাগুলো বাইরের থেকেও আপনি করে নিতে পারেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট সেক্ষেত্রে ডাক্তাররা আপনাকে সার্টিফিকেট বা সার্টিফাই করে দেবে, আপনি বাইরের থেকেও সেগুলো পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। তো যাই হোক, তো সেক্ষেত্রে সরকারি হাসপাতালে আপনাকে 2 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। 2 টাকা দিয়ে টিকিট কাটার পর আপনাকে মোটামুটি ধরুন আপনাকে চেস্ট ডিপার্টমেন্ট, তারপরে ধরুন অর্থোপেডিক ডিপার্টমেন্ট, মেডিসিন ডিপার্টমেন্ট, তারপরে ধরুন হার্ট ডিপার্টমেন্ট, হ্যাঁ, এবং সর্বশেষ অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্ট, এই মোটামুটি 5 থেকে 6টা ডিপার্টমেন্টে আপনাকে দেখাতে হবে এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষা
মানে সুগার থেকে শুরু করে কোলেস্টেরল থেকে শুরু করে যা যা রক্ত পরীক্ষা সেগুলো করাতে হতে পারে, চেস্টের একটা মানে এক্স রে করতে হবে সেগুলো করাতে হতে পারে, এবং তারপরে সেক্ষেত্রে আপনার কোনো রেসপিরেটরি প্রবলেম আছে কি না, শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা আছে কি না, সেই ক্ষেত্রে হৃৎপিণ্ডের পরীক্ষা করানো হতে পারে, ফুসফুসের পরীক্ষা করানো হতে পারে, এবং আপনি চলাফেরায় সক্ষম কিনা, মানে আপনি শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা, আপনার হাত পা সক্ষম আছে কিনা চলাফেরার জন্য উপযুক্ত কিনা, সেই জায়গায় আপনাকে অস্থি বিশেষজ্ঞের কাছে আপনাকে যেতে হতে পারে না, এগুলো যেতেই হবে। তো এইরকম 5-6টা জায়গায় আপনাকে পরীক্ষা নিরীক্ষা করার পর যখন ডাক্তাররা আপনাকে মোটামুটি একটা সার্টিফাই করে দেবে, এই সমস্ত কিছু নিয়ে তারপরে আপনাকে যেতে হবে হাসপাতালের সুপারের ঘরে। হাসপাতালের সুপারের ঘরে যাওয়ার সময় আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফর্ম আপনাকে দিয়ে দেবে, সেই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, এবং সেই ফর্মটা ফিল আপ করার পর একদম যেরকম দেখতে পাচ্ছেন এই ফর্মগুলো ফিল আপ করার পর আপনাকে এবং প্রয়োজনীয় যে সমস্ত প্রেসক্রিপশনগুলো সেগুলোকে অ্যাটাচমেন্ট করতে হবে, এবং যদি কিছু এক্সট্রা পরীক্ষা নিরীক্ষা করতে হয়, ধরুন আপনার চেস্টের একটু সমস্যা দেখা গেছে, সেই ক্ষেত্রে ডাক্তার আপনাকে বলল যে পিএফটি টেস্ট করতে হবে, ঠিক আছে, তো পিএফটি টেস্ট করে নিয়ে আসুন। তারপরে এবার ধরুন সেই টেস্ট করে তারপরে আপনি সেই সমস্ত রিপোর্ট ডাক্তার নিয়ে অ্যালাউ করলো, তো সেই সমস্ত যা আছে কাগজপত্র সংক্রান্ত যা কিছু আপনি ওই নির্দিষ্ট যে ফর্মটা আমি দেখাচ্ছি এই নির্দিষ্ট ফর্মের মধ্যে উল্লেখ করে, এবং সেখানে একটা পাসপোর্ট সাইজের ছবি উল্লেখ করে পাসপোর্ট সাইজের ছবি দিয়ে তারপরে আপনাকে যেতে হবে ডাক্তার কাছে, মানে সুপারের কাছে। সুপার আপনাকে এই সমস্ত যত পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং যে প্রেসক্রিপশনগুলো আছে অ্যাটাচমেন্ট করা, এই সমস্ত কিছু দেখে আপনার ফর্ম দেখার পর, আপনার প্রয়োজনীয় কাগজপত্র এগুলো দেখার পর তারপরে আপনাকে একটা শংসাপত্র দিয়ে দেবে ওইটার মধ্যেই, মানে অর্থাৎ ওখানে একটা স্ট্যাম্প মেরে দেয়, স্ট্যাম্প মেরে ওরা সার্টিফাই করে দেয়, হয়ে গেল। এই হলো আপনার হাসপাতালের এই প্রক্রিয়াটা, যেটা করতে গেলে মোটামুটি আপনার সময় লাগবে মোটামুটি 3 থেকে 4 দিন ধরে রাখুন। এবার যদি আপনারা একটু দলবদ্ধভাবে যদি যান তাহলে সেইভাবে আপনারা লাইনটা মেনটেন করবেন। ধরুন এক বন্ধুকে বললেন বা এক পরিচিতকে বললেন আপনি এক কাজ করুন অর্থোপেডিকের কাছে লাইনটা দিন, আর আপনি এক কাজ করুন আপনি ব্লাড সেকশনে চলে যান, বা তাহলে কি হলো লাইনগুলো ম্যাচ করে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনি যদি একা একা যান তাহলে একা একা আপনাকে সব জায়গায় দৌড়াতে হবে, সেই ক্ষেত্রে একটু সময়টা বেশি লেগে যায়। তো তবুও আমি বলবো মোটামুটি 3 থেকে 4 দিন লেগে যায় এই হাসপাতালের এই প্রক্রিয়াকরণটা শেষ হতে। এটা গেল প্রথম পর্ব। এবার আসছি আমি দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে হচ্ছে এই যে ডাক্তারের সার্টিফিকেটটা দিল, এই ডাক্তারের সার্টিফিকেটটা নিয়ে তারপরে আপনাকে যেতে হবে জম্মু কাশ্মীর ব্যাংকের ব্রাঞ্চে। যেহেতু এই ভিডিওটা আমার পশ্চিমবাংলার কলকাতা থেকে করা হচ্ছে, তো কলকাতায় জম্মু কাশ্মীরের ব্রাঞ্চ আছে একমাত্র আপনার হচ্ছে মল্লিক বাজারে আছে আর ডালহৌসিতে আছে। এছাড়াও জম্মু কাশ্মীর ব্যাংকের ব্রাঞ্চ ছাড়াও গত বছর যেমন ছিল ইয়েস ব্যাংক ছিল এবং এসবিআই ব্যাংক ছিল, এবং সেগুলো কিন্তু মানে যে কোনো ব্যাংকে গেলেই হবে না, তাদের নির্দিষ্ট যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো সেই ওয়েবসাইটে উল্লেখ করা থাকবে। তাছাড়াও আপনি হাসপাতালে গেলে ওই যারা লাইন দিয়ে থাকবে না, ও নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে আপনি অনেক কিছু জেনে যেতে পারবেন, কনফিডেন্স লেভেলটা চলে আসবে, কোনো অসুবিধা সেরকম কিচ্ছু হবে না। সবই বাবা ভোলের কৃপায়, অমরনাথজির কৃপায় আপনি সব কিছু উতরে যাবে। সেখানেও কিন্তু একটা লম্বা লাইন পড়ে, মানে এমনও দেখা গেছে যে ভোর রাত্রের থেকে লাইন দিয়েছে বা আগের দিনে রাতের থেকে লাইন দিয়েছে ইত্যাদি। এবং সেখানে গেলেই আপনি যখনই এই সার্টিফিকেটটা আপনি শো করবেন সেখানে একটা নির্দিষ্ট ফর্ম আছে, যে ফর্মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। সেখানে পাসপোর্ট সাইজ আপনাকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি আপনাকে আটকে দিতে হবে, এবং সেই ক্ষেত্রে সেই জম্মু কাশ্মীর ব্যাংকের ব্রাঞ্চে হোক বা যে নির্দিষ্ট ব্যাংক ওয়েবসাইট উল্লেখ করে দেবে সেই নির্দিষ্ট ব্যাংকের গিয়ে আপনি সেগুলো জমা দেবেন। জমা দেওয়ার পরে তারা একটা আপনাকে একদম অনলাইন থেকে জেনারেট হওয়া একবার সার্টিফিকেট, যেটা আমি এই স্ক্রিনে দেখাচ্ছি, সেই সার্টিফিকেটটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এবার এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, এবার ব্যাংকের এই আপনার যে আপনি যে এই যে ফর্মটা ফিল আপ করবেন, এবার ব্যাংক আপনাকে প্রশ্ন করবে যে আপনি কবে যেতে চান। ব্যাংক তখন আপনাকে প্রশ্ন করলো কবে যেতে চান। আপনার এবার যেই দিন আপনার টেন্টেটিভ একটা ডেট বলবেন, মানে যেদিন আপনার সুবিধা হবে বা যেদিন আপনি যেতে চাইছেন, মোটামুটি একটা ধারণা করে নিচ্ছেন, সেরকমভাবেই আপনি ডেটটাকে ফেলবেন। তো আমি এই প্রসঙ্গে বলে রাখি, গতবার আমি যেমন গিয়েছিলাম 2025 সালে, একটু আগের দিকেই গিয়েছিলাম, যেহেতু এখন গরমের মাত্রা বিশ্ব উষ্ণায়নের ফলে এমন অবস্থা হয়েছে, এই অমরনাথের যে শিবলিঙ্গটা
খুব বেশি দিন থাকে না, এবং 10-12 দিন 15 দিন থাকে, তারপর আস্তে 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 তার উচ্চতাটা আস্তে 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 কমে যায় এবং পরবর্তীকালে একদম গলে যায়। তো সে বহু আগে যেটা এই ছিল, যখন এর উচ্চতা একদম অনেক দিন পর্যন্ত এই উচ্চতাটা সীমাবদ্ধ অবস্থায় থাকতো এবং সাবলীলভাবেই থাকতো। তো যাই হোক, এখন প্রত্যেকেই চায় একটু প্রথম দিকে যেতে, প্রথম সপ্তাহে হোক, প্রথম দিন হোক, বা প্রথম 4 দিন, প্রথম 5 দিন, প্রথম 7 দিন, প্রথম 8 দিন, এই রকম। তো চেষ্টা করবেন সেই সমস্ত দিনের মধ্যে ডেটটাকে নেওয়ার। তো ব্যাংকেরও একটা সীমাবদ্ধ থাকে, মানে প্রত্যেকটা দিন আর কি মোটামুটি, যেমন গত বছরে প্রায় আমার ঠিক খেয়াল নেই, মানে ওদের একটা নির্দিষ্ট মানে ছাড় দেওয়ার একটা নির্দিষ্ট পরিসীমা থাকে, যে আমি এতজন তীর্থযাত্রীকেই আমি অমরনাথ যাত্রার জন্য প্রতিদিন আমি অ্যালাউ করব। আর এই সামগ্রিক প্রক্রিয়াটা কিন্তু আমি বলছি সম্পূর্ণটা কিন্তু অফলাইনের ক্ষেত্রে। অফলাইনে একটু বেশি পরিমাণ তীর্থযাত্রীদের অ্যালাউ করে, অনলাইনে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা থাকে না। অনলাইনে কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে, এবং দেখা গেল আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে করতেই সঙ্গে সঙ্গে ফুরিয়ে গেল। এবং অনলাইনে, সত্যি কথা বলতে কি, অনলাইনে পোর্টালের মাধ্যমে আপনি করতে পারেন ঠিকই, কিন্তু সরাসরি সশরীরে গিয়ে করলে সেই ক্ষেত্রে একদম হাতে হাতে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন, এবং আপনার নিজের ইচ্ছা মতন আপনি জেনে নেবেন কবে যেতে পারবেন, সেই মতন আপনি রিকোয়েস্ট করলেন যে না আমাকে ওই দিনটা একটু দিয়ে দিলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি, যেগুলো অফলাইনে গেলে সরাসরি সাক্ষাতের মাধ্যমে সেগুলো করা সম্ভব হয়, কিন্তু অনলাইনে সেটা হয় না। এবং অনলাইনে সার্টিফিকেটটা আসতেও মোটামুটি আমার যেটুকু ধারণা 2-1 দিন টাইম লাগে, 2-3 দিন টাইম লাগে। তো সুতরাং সেই অনিশ্চয়তার মধ্যে না গিয়ে একটু কষ্ট হলেও আপনারা এই ব্যাংকের মাধ্যমে সরাসরি সাক্ষাতের মাধ্যমে অফলাইনেই আপনি অ্যাপ্লাই করবেন, এবং ফর্মটা সুন্দর করে লিখবেন, ফর্মের সাথে আপনি ছবি সেটে দেবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো দিয়ে দেবেন। দিলে তারপরে তারা সার্টিফিকেটটা আপনাকে সাথে সাথেই ইস্যু করে দিয়ে দেবে। এবার আসি, এই ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। কাগজপত্র বলতে অবশ্যই আপনার প্রয়োজনীয় কাগজপত্র বলতে আপনার আধার কার্ডটা তো অবশ্যই লাগবে। আধার কার্ডের সাথে মানে অরিজিনাল সবসময় ক্যারি করবেন, আর তার সাথে জেরক্স কপি, বেশ কিছু জেরক্স কপি রেখে দেবেন, কারণ ওইগুলোই আপনাকে সাবমিট করতে হবে। কিন্তু যে কোনো জায়গায় কাজ করতে গেলে কিন্তু আপনাকে অরিজিনাল আধার কার্ডটা সাবমিট করতে হবে। অরিজিনাল আধার কার্ডের পাশাপাশি আপনি প্যান কার্ড রাখতে পারেন, আপনি ভোটার আই কার্ড রাখতে পারেন, যা যা আপনার লিগ্যাল ডকুমেন্টস আছে, বা আপনি পাসপোর্ট রাখতে পারেন, আপনি ড্রাইভিং লাইসেন্স রাখতে পারেন। আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন তাহলে গভর্নমেন্ট সরকার দ্বারা বা সরকার কর্তৃক দেওয়া হয়েছে এমন কোনো পরিচয়পত্র, সেগুলো আপনি দিতে পারেন, দেখাতে পারেন। তো যাই হোক, এইগুলো সম্পর্কে আশা করি আপনাদেরকে বোঝানোর বা বলার কোনো অপেক্ষা রাখে না। তো এই ডকুমেন্টসগুলো রাখে, আর কিছু ছবি আপনাকে রাখতে হবে, পাসপোর্ট সাইজের কারেন্ট ছবিগুলো। হয়ে গেল এই সমস্ত পর্ব, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। তো সুতরাং আমি প্রথম ধাপটা হচ্ছে মেডিকেল চেক আপ, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা, যেখানে আপনাকে 3 থেকে 4 দিন সময় লাগবে। এবং আমি যেমন, আমার যে জায়গা, আমার বাড়ি সোদপুরে, উত্তর 24 পরগনার সোদপুরে। তো আমার সামনে হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা কামারহাটিতে অবস্থিত। আর এদিকে ব্যারাকপুর আছে বিএন বোস হাসপাতাল। গত বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, গত বছর 2025 সালে বিএন বোস হাসপাতাল কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করতে অনেক সময় নিয়েছিল, মানে অনেক দিন পরে বোধহয় শুরু করেছিল, যার জন্য বেশিরভাগটাই চাপ পড়ে গিয়েছিল আপনার সাগর দত্ত হাসপাতালে। এবং মার্চের মোটামুটি খুব সম্ভবত আমার মনে আছে বোধহয় 10 তারিখ না 7 তারিখ কি 8 তারিখ থেকে শুরু হয়েছে, 8 তারিখ থেকে শুরু হয়েছিল। আর এবছর মনে হয় খুব সম্ভবত 2026 সালে 15ই মার্চ থেকে হয়তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। এখনও পর্যন্ত যদিও আমার কাছে এটা মানে ক্লিয়ার খবর আসেনি, যদি অন্য কোনো দর্শক বন্ধুদের কাছে থেকে থাকে সেটা আপনারা একটু ম্যানেজ করে নেবেন এবং দেখে নেবেন। আবার বলছি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই হবে, এবং সেই সরকারি স্বাস্থ্যকেন্দ্র যেগুলো এই সাইনবোর্ডের, মানে অমরনাথ সাইনবোর্ড যেগুলোকে উল্লেখ করে দেবে, সেই সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রেই আপনাকে যেতে হবে, অন্যথায় অন্য কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে হবে না। আপনি সুপারের থেকে সব পেয়ে গেলেন, এবার সেই দিনই যদি আপনি সময় থাকে, মোটামুটি 4টে অবধি তো ব্যাংক খোলা থাকে, এখন চলে যাবেন ব্যাংকে, কোনো অসুবিধা নেই। আর যদি পরের দিন যেতে চান, পরের দিন চলে যাবেন, ভোরবেলা গিয়ে লাইন দেবেন। আশা করছি ভগবানের কৃপায়, ঠাকুরের কৃপায় তাড়াতাড়ি সেই দিনই দিনে দিনে জিনিসটা হয়ে গেল। তাহলে অফলাইনে হলে কি একটু কষ্ট হলেও দিনে দিনেই কাজটা হয়ে যাচ্ছে, আপনি আপনার নিজস্ব পছন্দ মতন ডেটটাকে চুজ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে অফলাইনে আরেকটা জিনিস বলে রাখি, অফলাইনে জম্মু কাশ্মীর ব্যাংকের কিন্তু মানে ছাড় দেওয়ার লিমিটেশন, অর্থাৎ তীর্থযাত্রীদের ছাড় দেওয়ার লিমিটেশনটা, সীমাবদ্ধতাটা অনেক, যেটা যেমন গতবার যেমন ছিল ইয়েস ব্যাংকের ক্ষেত্রে মাত্র 50 জন, যেটা এনএস রোড ব্রাঞ্চে বোধহয় ছিল। আর এসবিআই এর ক্ষেত্রে সেক্ষেত্রেও 50 জনের মতন অ্যালাউ করবে, সেটাও নাকি এসবিআই
ব্রাঞ্চটা হচ্ছে NS রোড বা কলকাতা ডালহৌসিতে। তো এই ক্ষেত্রে কিন্তু সেটা নয়, এই জম্মু কাশ্মীর ব্যাংকের এটা খুব অনেকটাই বেশি থাকে, যার ফলে এই সার্টিফিকেটটা পাওয়ার একটা সম্ভাবনা সেই দিনে দিনেই থাকে। এবার আসছি তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব বলতে এইটা তো আপনার পারমিট পেয়ে গেলেন, এবার মনের মধ্যে উচ্ছ্বাস। এবার সাথে সাথে আপনি কি করবেন, একটা ট্রেনের টিকিট কেটে নেবেন। ট্রেনের টিকিট কাটার সময় আপনি দেখে নেবেন যে আপনি জম্মুতেও নামতে পারেন অথবা আপনি কাটরাতেও নামতে পারেন। আমি শুধুমাত্র দর্শক এইটা আমি বলছি, যারা কলকাতা থেকে যাবেন বা দিল্লি থেকে যাবেন বা যেখান থেকেই যান না কেন, আপনাকে জম্মুতে নামতে হবে অথবা কাটরাতে নামতে হবে। কীভাবে যাওয়া আসা যায় আজকের ভিডিও আমাকে আর কিছু বলার নেই, আপনারা সবাই বুঝতে পারেন, জানেন জম্মুতে। এইবার জম্মুতে গেলে আপনি সেখানে বানিয়ে নেবেন 3 নম্বর কাজ, যেটা আপনি সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সব কিছু নিয়ে যাবেন। আপনার কাছে যে প্রয়োজনীয় নথিপত্র যেগুলো থাকে সরকার দ্বারা দেওয়া, যেগুলো পরিবেশিত, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনি জম্মুতে গিয়ে দেখবেন ওখানে ক্যাম্প আছে, ঠিক আছে, ওখানে ফ্রি ক্যাম্প আছে। আপনি সেখানে গিয়ে RFID কার্ড করতে পারেন। কি বললাম? RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ড। রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন কার্ডটা আপনাকে করতে হবে, যেটা ওই ক্যাম্পে যোগাযোগ করলেই, অমরনাথ বোর্ডের ওই ক্যাম্পে যোগাযোগ করলেই আপনাকে প্রয়োজনীয় নথি দেখে তারা অনলাইনে চেক করে আপনাকে সেই কার্ডটা দিয়ে দেবে। এই কার্ডটাই কিন্তু সবচেয়ে ভাইটাল, যেটা আপনার সাথে থাকবে এবং তীর্থযাত্রা করার জন্য সম্পূর্ণ অনুমতি কিন্তু এই কার্ডটার মাধ্যমেই আপনি পাবেন। আপনার কাছে যতই পারমিট থাকুক আর যাই থাকুক, এই পারমিটটা তো অবশ্যই দেখাতে হবে। পারমিটটা দেখানোর পর তারপরে ওরা অনলাইনে চেক করে সঙ্গে সঙ্গে আপনাকে একটা RFID কার্ড আপনাকে ইস্যু করে দেবে। এই কার্ডটা আপনি ঝুলিয়ে নেবেন গলায়, আর এটা নিয়েই আপনি আপনার যাত্রা শুরু করবেন। এইবার এই প্রসঙ্গে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যখন আপনি জম্মু কাশ্মীর ব্যাংকে বা যে কোনো ব্যাংকে, নির্দিষ্ট ব্যাংকে যখন আপনি অ্যাপ্লাই করবেন এই পারমিটের জন্য, সেখানে কিন্তু দুটো রাস্তার কথা বলে দেওয়া হয়, মানে দুটো জায়গা দিয়ে যাওয়ার মানে নির্দিষ্ট থাকে। সেটা হচ্ছে, একটা হচ্ছে পেহেলগাম দিয়ে আর একটা হচ্ছে বালতাল দিয়ে। এই পেহেলগাম দিয়ে যেতে পারেন অথবা বালতাল দিয়ে যেতে পারেন। আপনি যেটা পারমিটে উল্লেখ করবেন, মানে পারমিট করানোর কথা বলবেন, ব্যাংক আপনাকে সেই জায়গাতেই পারমিটটা করিয়ে দেবে, পেহেলগামেই করিয়ে দেবে বা বালতালেই করিয়ে দেবে। এই ক্ষেত্রে কিন্তু আপনি পেহেলগামের পারমিট পেলেন, অথচ আপনার মনে হলো যে আপনি বালতাল দিয়ে ঘুরে যাবেন, তাহলে কিন্তু হবে না। অথবা আপনি মনে করলেন বালতাল দিয়ে যাবেন, অথচ বালতাল অ্যাপ্লাই করে বালতাল পারমিট করিয়ে রেখেছেন, আবার দিকে পেহেলগাম দিয়ে যাবেন, সেটাও হবে না। আবার ঠিক নামার সময়ও ঠিক তাই, যে দিক দিয়ে যাবেন সেদিক দিয়েও নামতে পারেন অথবা তার পর অন্য জায়গা দিয়েও নামতে পারেন, সেইখানেও কিন্তু সেটা উল্লেখ থাকে না যদিও। তো সেটা আপনার চয়েস, আপনি কোন দিক দিয়ে নামবেন। আমি গিয়েছিলাম, আমি যেমন পেহেলগাম দিয়ে গিয়েছিলাম এবং আসার সময় আমি বালতাল দিয়ে এসেছিলাম। তো যাই হোক, তো বোঝা গেল। এইবার আপনি ওই কার্ড নেবেন, আর সঙ্গে থাকবে আপনার প্রয়োজনীয় কাগজপত্র এবং অরিজিনাল। এবার আপনি পাহেলগাম থেকে আপনার যাত্রা শুরু হবে। পাহেলগাম থেকে যাত্রা শুরু বলতে, পাহেলগাম থেকে আপনি চন্দনবাড়ি পর্যন্ত চলে যাবেন। এই চন্দনবাড়ি পর্যন্ত আপনার গাড়ি, তারপরে চন্দনবাড়ি থেকে আপনি যাত্রাপথ শুরু করলেন। এই যাত্রাপথ সম্পূর্ণ কিন্তু এবার আপনি হেঁটে 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 হেঁটেই আপনাকে সম্পন্ন করতে হবে। এবার আপনার ব্যাগপত্র, আপনি কুলি নিতে পারেন, পিট্ঠু আছে, কুলি আছে, সেগুলো নিতে পারেন, সেগুলো তাদেরকে ব্যাগপত্র দিয়ে দিলেন। আপনি ঘোড়ায় করে যেতে পারেন, সেটাও আপনি নিতে পারেন। আপনি পালকিতে যেতে পারেন, সেটাও করতে পারেন। ধরুন আপনার এই যাত্রাপথটা পেহেলগাম থেকে আমি বলছি মোটামুটি 3 দিন লাগে। 3 দিনের ধরুন, এবার আপনি যতটা পারলেন নিলেন, না হলে মাঝপথ থেকেও আপনি নিতে পারেন। আপনি ওখানে শেষনাগে গিয়ে আপনি চেঞ্জ করতে পারেন, বা পঞ্চতরণীতে গিয়ে যদি রাত্রিবাস করেন, পঞ্চতরণীতে গিয়ে চেঞ্জ করতে পারেন। আমি এই জায়গাগুলোর নাম বলছি এই কারণেই, কারণ এগুলো হচ্ছে বেস ক্যাম্প। কারণ আপনি পুরোটা একদিনে সম্পন্ন করতে পারবেন না, এটা তো অসম্ভব। তো আপনাকে প্রথম দিন গিয়ে হয়তো শেষনাগে গিয়ে আপনাকে থাকতে হলো, আবার শেষনাগ থেকে যাত্রা শুরু করলেন, হয়তো পঞ্চতরণী থেকে গিয়ে আপনাকে রাত্রে থাকতে হলো। আর আমি আমার নিজের ব্যক্তিগত দিক দিয়ে বলছি, আমি যেমন আমার শরীরও এতটাই ক্লান্ত হয়ে গেছিলো, আমি শেষনাগ থেকে একদম ঘোরা করে একবারে পঞ্চতরণী হয়ে একবারে ডাইরেক্ট আমি অমরনাথ দর্শন করে সেই দিন রাতেই আমি মানে রাতেই আর কি বালতালে ফিরে এসেছিলাম। আচ্ছা, ঠিক আছে, তো আমি বালতালে চলে এসেছিলাম। একইভাবে আপনি যদি বালতাল দিয়ে যান, এটাও ঠিক তাই, বালতাল দিয়েও আপনি ওইভাবেই যেতে পারেন। যদি আপনি নিজে সক্ষম হন তবে পায়ে হেঁটে যেতে পারেন, আর যদি ঘোড়া নিতে চান ঘোড়া, কুলি নিতে চান কুলি, যে মালপত্র বহন করবার জন্য যেটা ইচ্ছা। এবার মাঝে যদি একটা দিন থাকতে চান থাকতে পারেন, হাঁটতে পারলে হাঁটতে পারবেন। এটা সম্পর্কে আমি পরে বলছি।
এটা হয়ে গেল প্রক্রিয়া। আর দর্শন করবা, এবার আসছে অমরনাথের দর্শন। অমরনাথে যেখানে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু প্রায় আরও 1 কিলোমিটার আপনাকে হেঁটে যেতে হবে। তো সেই ক্ষেত্রে সেই যাত্রাটা কিন্তু একটু কষ্টকর হলেও মানে মোটামুটি খুব ভালো লাগবে। আচ্ছা, এটা হয়ে গেল যাত্রা। এইবার আসার সময় আপনি বালতালে নেমে গেলেন, বালতালে আপনি বেস ক্যাম্পে থেকে গেলেন, থেকে পরের দিন এবার বালতাল থেকে আপনি এবার যেখানে যাবেন, আপনি শ্রীনগরে যেতে পারেন, কাটরায় যেতে পারেন, পাহেলগাম যেতে পারেন, যেখানে ইচ্ছা আপনি চলে যেতে পারেন। সেখানে এই প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর বাস রয়েছে, প্রচুর গাড়ি রয়েছে। আপনি প্রাইভেটে নিতে পারেন, আপনি শেয়ারে যেতে পারেন, গিয়ে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারেন। তো ভিডিওটা আমি বেশি বড় করব না। তো আমি প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র প্রসেস সেগুলো আমি বলে দিলাম, কি কি জিনিস লাগবে সেটা বলে দিলাম। তো হাসপাতালে মোটামুটি 3 থেকে 4 দিনের সময়, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আর ব্যাংকের কাজটা যেটা বললাম সেটা আশা করি একদিনেই হয়ে যাবে। একদিনে দিনে দিনে একদম করে চেষ্টা করবেন 4টের মধ্যে সমস্ত কিছু করে বেরিয়ে চলে আসতে, বিকেল 4টের মধ্যে করে হয়ে গেল। এই টোটাল প্রক্রিয়াটা করতে মোটামুটি ধরুন সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা 1 সপ্তাহের একটা ধাক্কা, কি 6 দিনের ধাক্কা, এটা আপনাকে ধরে নিন। মানে আমার যেমন লেগেছিল, কারণ আমার একটু চেস্টের প্রবলেম হয়েছিল, আমাকে আবার বলেছিল পিএফটি টেস্ট করে আসতে। তো আমি পিএফটি টেস্ট করে আমি আবার সাবমিট করেছি, যার জন্য আমার একটু দেরি হয়ে গেছে। এবার আসছি যাত্রাপথ। যাত্রাপথ, অমরনাথ যাত্রা কিন্তু অন্যান্য যাত্রাপথের মতন কিন্তু নয়, কেদারনাথ বদ্রীনাথের মতন কিন্তু নয় যে সবাই অমরনাথ যাচ্ছে চলো তাহলে আমিও অমরনাথ চলে যাই চলো, ঠিক সেটা ভাবলে কিন্তু নয়। অমরনাথ যাত্রা কিন্তু যথেষ্ট দুর্গম যাত্রা, যথেষ্ট সময় সাপেক্ষ যাত্রা। আর ব্যয়বহুল বলবো না, ব্যয়বহুল নয়, ব্যয় বলতে সেরকম কিছু নেই। কারণ কি, সবার আগে হচ্ছে শারীরিক সক্ষমতা দরকার, সদিচ্ছা দরকার, মনের ভক্তি দরকার। আর অবশ্যই শারীরিক সক্ষমতা বলতে শ্বাসকষ্ট জনিত যেন কোনো রোগ না থাকে, হাঁটুর ব্যথা যাতে না থাকে, হৃৎপিণ্ডের মানে কোনো সমস্যা যাতে না থাকে, এগুলো হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। বাকি আপনি বলশালী হলেন কি শক্তিশালী হলেন কি বিশাল দৈত্যাকার চেহারা হলেন, ওটা কোনো ফ্যাক্টর বা ম্যাটার করে না। আপনার দুর্বল শীর্ণ চেহারা নিয়েও কিন্তু আপনি অনেক এগিয়ে যেতে পারেন। আমি যেমন দেখেছিলাম খালি পায়ে নেপাল থেকে 3 জন মহিলা এসেছে খালি পায়ে, এবং বলছে তাদের এই নিয়ে নাকি 7 বার হয়েছে। অনেক বয়স্ক লোক, বয়স্ক মহিলা তারাও কিন্তু যাচ্ছে। আমি তো এটা দেখে মানে অবাক। তো যাই হোক, এই দুর্গম রাস্তা আছে পথিমধ্যে। এইবার বলি সুবিধা অসুবিধা। সুবিধা আছে, প্রচুর সুবিধা আছে। কারণ কি, এখানে প্রচুর লঙ্গর পাবেন, ভারতবর্ষের সমস্ত রকম খাবার, মানে মাছ আর মাংস বাদ দিয়ে, ডিম বাদ দিয়ে উল্লেখ করলাম, কিছু বাজে মনে করবেন না। ভারতবর্ষের সমস্ত রকম খাবার আপনি বিনামূল্যে পাবেন। আও ভোলে, লেও ভোলে, খাও ভোলে, এই চলছে। আপনি চলাফেরার পথে বিভিন্ন লঙ্গর আছে, লঙ্গরে অজস্র খাবার আছে, আপনি যে কোনো খাবার যে কোনো রকমভাবে খেতে পারেন। তবে একটা সাজেশন দেব যে মানে বেশি গুরু ভোজন করবেন না, কারণ যাতায়াতের পথ খুব দুর্গম। এটা বুঝে শুনে আপনারা খাবেন, ড্রাই ফ্রুট খাবেন। সেখানে ভাত খেতে পারেন, ডাল খেতে পারেন, রুটি খেতে পারেন, সবজি খেতে পারেন, ফ্রুট জুস খেতে পারেন, চকলেট খেতে পারেন, বিভিন্ন রকম লজেন্স খেতে পারেন, বিভিন্ন রকম মানে আমাদের অবাঙালি যে সমস্ত খাবার দাবার আছে সেগুলো খেতে পারেন, ফল টল তো রয়েছেই। যাই হোক, এই লঙ্গর প্রচুর রয়েছে, সেখানে আপনি খাওয়া দাওয়া করবেন। প্রচুর জায়গায় জায়গায় আপনার মেডিকেল ক্যাম্প আছে, চিকিৎসালয় আছে, সেখানে আপনি আপনার হেলথ চেক আপের জন্য বা কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্সের জন্য আপনি সেখানে যোগাযোগ করতে পারেন, বা কোনো রকম বিপজ্জনক পরিস্থিতি হলে সেগুলো তারাই হেল্প করবে। এছাড়াও বিভিন্ন প্রতিরক্ষার ব্যবস্থাপনা তো বলার কিছু নেই। ভারত সরকারের প্রতিরক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আছে। সেটা তো মানে গতবার তার প্রমাণ তো 2025 সালে দিয়েই দিল। এত কিছু মানে প্রতিবন্ধকতার মাঝখানেও কিন্তু তারা একটা চ্যালেঞ্জিংভাবে এই অমরনাথ যাত্রাটাকে সম্পন্ন করেছিল। আর এবার আসি থাকার জন্য এখানে কিন্তু প্রচুর ক্যাম্প আছে। বেস ক্যাম্পগুলোতে তাঁবু আছে। এই তাঁবুগুলো মোটামুটি সরকারিভাবে চলে না, কিন্তু সরকার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এখানে থাকবার জন্য মোটামুটি ধরুন একটা তাঁবুতে 10 জন, 12 জন, 15 জন, আবার 4 জন 5 জনও থাকা যায়। এবার আপনারা কতজন যাচ্ছেন সেইভাবে আপনারা বিবেচনা করে থাকবেন। বেশি ঘিজি করে থাকার দরকার নেই, একটু ফাঁকা ফাঁকায় থাকবেন। তো 700 টাকাও লাগে, 600 টাকাও লাগে, আবার 1000 টাকাও লাগে। তো মোটামুটি 600-700 টাকা করে মাথা পিছু ধরে রাখুন ওই তাঁবুতে থাকলে। থাকার জন্য ওই তাঁবুর ভিতরে থাকার জন্য তারা লেপ, কম্বল, বিছানা সবই দিয়ে দেয়। একটা চার্জিংয়ের পয়েন্ট থাকে, লাইট থাকে, সবই থাকে। আর টয়লেট এবং অস্থায়ী টয়লেট মানে এবং প্রস্রাবাগার
সবই শৌচালয় সবই থাকে, সেগুলো হয়তো আপনার ক্যাম্পের থেকে অনেকটা দূরে, হয়তো পাহাড়ের ওপরে রয়েছে বা ওই দূরে রয়েছে। তো এগুলোকে কষ্ট কিছু মনে করবেন না, কারণ এই একটা জিনিস বলে রাখি, এই যাত্রাপথের এই নৈসর্গিক শোভা আপনাকে এত মুগ্ধ করবে, এত মুগ্ধ করবে, আপনার এই কষ্ট 2 মিনিটের মধ্যে সমস্ত কিছু কষ্ট লাঘব হয়ে যাবে। শুধু যে অমরনাথ যাত্রায় অমরনাথ দর্শন করেই যে আপনি মানে মোক্ষ লাভ করলেন বা আপনার মানে তৃপ্ত হলো, ঠিক তা নয়। এই যাত্রাপথের নৈসর্গিক শোভা দেখতে দেখতে পুরো যাত্রাপথটাই যেন অমরনাথ, সারা যাত্রাপথেই যেন মানে ভগবান শিব মহাদেব যেন বিরাজ করছেন। তো কষ্ট কিছু নেই। হয়তো দেখা গেল আপনি যেখানে তাঁবুতে থাকলেন ওই দূরে পাহাড়ের ওপরে হয়তো শৌচালয় রয়েছে, যাবেন, অস্থায়ী শৌচালয় অস্থায়ীভাবে ব্যবহার করলেন। আরে জীবনে তো অনেক কিছুই আছে, সব কিছুই ব্যবহার করে সব কিছু অভিজ্ঞতা সঞ্চয় করলে এটাও তো একটা আনন্দ বা মজা, তাই না? তো যাই হোক, সুখ স্বাচ্ছন্দ্য তো আমরা ঘরে নিই, এটার কষ্ট বললে মনে হয় ভগবানের কাছে আমার মানে পাপ করা হয়ে যায়। এই নৈসর্গিক শোভা সত্যি মানে এটা এই বছরের এই 2 মাস এই উপলব্ধি করবার জন্য যে সুযোগ আসে না আমাদের কাছে, এটাইকেই যেন মনে হয় আমরা স্বর্গ লাভ করছি। বিশেষ করে পঞ্চতরণীর নৈসর্গিক শোভা আপনারা যদি দেখেন না, মানে অসাধারণ অসাধারণ দৃশ্য। আর ঠান্ডা প্রচুর আছে, এটাও মাথায় রাখবেন। বৃষ্টি কিন্তু হবে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। সুতরাং আপনাকে বর্ষাতি নিতে হবে, রেনকোট নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। যদি কিছু জানার থাকে, যদি কিছু জিজ্ঞাসা থাকে, আপনি আমরা কমেন্ট বক্স খোলা থাকবে, কমেন্টস করবেন। আমি চেষ্টা করব সেই সমস্ত আমার অভিজ্ঞতাগুলোকে শেয়ার করবার জন্য। অভিজ্ঞতাগুলো যেগুলো আমি সঞ্চয় করেছি গত বছর 2025 সালে, আমি সেগুলো আপনাদের কাছে দিয়ে দেবো। আর গত বছর একটা রেস্ট্রিকশান ছিল, কারণ নিজেদের মানে তীর্থযাত্রীরা নিজেদের ইচ্ছা মতনই যেখানে যেখানে যাবে ওইখানে থাকবো, ওইখানে যাব, এখনই এখান থেকে বেরিয়ে যাবো, ওটা চলবে না। গত বছর এই জিনিসটা ছিল। গত বছর যেমন আমরা অনন্তনাগ স্টেশনে নেমেছিলাম, আমরা বানিহাল থেকে ট্রেনে উঠেছিলাম এবং অনন্তনাগ স্টেশনে নেমেছিলাম। সেখান থেকে আমরা ভেবেছিলাম পাহেলগাঁওতে গিয়ে রাত্রিবাস করব, কিন্তু পাহেলগাঁও যেতে দিল না, বলল বিকেল 4টের পরে আর যাওয়া হবে না। 2টো বেজে গেছে এবং 4টের পরেতে এদিক ওদিক কাউকে যেতে দেওয়া হবে না, লোকাল লোক যেতে পারবে। তো আমাদেরকে কি করলো, তাদের বেস ক্যাম্পে রেখে দিল। এবং সেই অনন্তনাগ মীরবাজার বেস ক্যাম্প, সেখানে সম্পূর্ণ থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে, থাকা খাওয়া স্নান করা যা কিছু সব বিনামূল্যে ওই মীরবাজার বেস ক্যাম্পে আমাদেরকে রেখে দেওয়া হয়েছিল। এবছর হয়তো সেই রেস্ট্রিকশনটা থাকবে না অতটা কিছু। এবার এই বছর যাত্রীরা হয়তো নিজেদের ইচ্ছা মতনই মোটামুটি একটা যাতায়াত করতে পারে, আশা করে যাচ্ছে আর কি। এখন থেকেই আপনারা শারীরিক সক্ষমতাকে বজায় রাখবার জন্য ডেইলি এক্সারসাইজ করুন, হাঁটুন, প্রচুর পরিমাণে হাঁটুন। তাহলে কি হবে, আপনার শরীরটা সক্ষম হবে। হাঁটাটা প্র্যাকটিস করুন। যারা অমরনাথ যাত্রায় যাচ্ছেন বা যাবেন ইচ্ছা করছে, সেই সমস্ত তীর্থযাত্রীদের এবং দর্শক বন্ধুদের অসংখ্য শুভেচ্ছা এবং আগাম শুভকামনা জানাচ্ছি। নমস্কার।